পৃথিবীর সবথেকে সুন্দর ও বৃহত্তম বনাঞ্চল তথা আমাদের সুন্দরবন। চারিদিকে বিস্তৃত জলরাশি, ঘন ম্যানগ্রোভ জঙ্গল আর খোলা আকাশের নিচে এত সুন্দর মনোরম পরিবেশ আপনাকে উপভোগ করতে হলে অবশ্যই এই শীতকালে একবারের জন্য হলেও আপনাকে সুন্দরবন আসতেই হবে। আর 2-3 দিনের এই সুন্দরবন ভ্রমণের সমস্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি সকাল সকাল শিয়ালদা স্টেশনে। অলরেডি আমি শিয়ালদার সামনেই দাঁড়িয়ে আছি, আর আজকে আমার যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই। আর আজকে প্রথমবারের জন্যই আমি শীতকালে কিন্তু সুন্দরবন ভ্রমণে বেরিয়ে পড়েছি, তাই এই যাত্রাটা আমার জন্য খুবই এক্সাইটেড হতে চলেছে। তাই এতটাই এক্সাইটেড, অনেকক্ষণ আমার ট্রেন বাকি আছে, মানে 7:42-এ ট্রেন ছাড়বে এখান থেকে। আমি চলে এসেছি প্রায় 6:10-15 বাজে। এখন অনেকক্ষণ টাইম আছে। আমি জানি না এতক্ষণ এখন কি করবো এই শিয়ালদা চত্বরে, দেখা যাক কি হয়। বাকি এই জার্নির সমস্ত ডিটেল কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে, এবং কত কি প্যাকেজ পড়ছে, যাবতীয় যা আছে সমস্ত কিছু সুন্দরবনের সম্পর্কে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। চলো আজকের যাত্রাটা শুভ করা যাক মা কালীর নাম নিয়ে। ফাইনালি ঢুকে গেছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে, আর এখন টিকিট কেটে নিয়েছি। প্রতিজন ভাড়া কিন্তু পড়লো শিয়ালদা টু ক্যানিং 15 টাকা করে। আর আমাদের কিন্তু এখন যেতে হবে ঠিক এই দিকে, মানে সাউথ ডিভিশন থেকেই আমাদের ট্রেন ছাড়বে। এই হচ্ছে সাউথ ডিভিশন শিয়ালদার, এখান থেকে কিন্তু আজকে আমাদের ক্যানিং লোকাল ছাড়বে। আরও সহজভাবে বলে দিই, 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম যেটুকু আছে এই পুরো জোনটা, এই জোনের যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে হয়তো আমাদের ট্রেন দেবে। এবং প্রচুর লোক আমরা দেখতে পাচ্ছি সামনে ওয়েট করছে বিভিন্ন ট্রেনের জন্য। তো বেশ ভালো লাগছে, মানে সকাল সকাল একটা ফ্রেশ এয়ার। চলো যাত্রাটা শুরু করা যাক আস্তে আস্তে। আমাদের ট্রেন কিন্তু 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অলরেডি। এটা হচ্ছে ক্যানিং লোকাল। এখন মোটামুটি বাজে 7:31, 7:30 নাগাদ ট্রেন কিন্তু ঢুকলো। জাস্ট এই মুহূর্তে কিন্তু নামলাম ক্যানিং স্টেশনে। এখন কিন্তু বাজে 8:55 মতো, মানে একদম 9টা বাজতে যায়। একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে। আর এখানে প্রচুর মানুষ কিন্তু আমি দেখতে পাচ্ছি ঘুরতে এসছে। আর চলো বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে ক্যানিং স্টেশনের অবস্থা। আর প্রচুর মানুষ দেখছো, যেটা এক্ষুনি বললাম, সবাই কিন্তু এখান থেকে যে যেমন ট্রাভেলসের সাথে যোগাযোগ করে যাচ্ছে সবার কিন্তু ট্রাভেলার এখানে আছে। এবং দেখো সবার হাতে একটা করে কিন্তু এরকম কাট আউট রাখা আছে, তো যাদের চিনতে সুবিধা হয়। আমরা কিন্তু যেমন যাচ্ছি ভ্রমণ সাথীর সাথে, তাই অবশ্যই তোমরা যারা যারা যে ট্রাভেলসের সাথেই আসো না কেন তাদের জন্য কিন্তু এখানে গাড়ি পাঠিয়ে দেওয়া হয় ঘাটে যাওয়ার জন্য। আর আমরা সম্ভবত যেতে চলেছি সোনাখালী ঘাটে। ভ্রমণ সাথী ট্রাভেলসের পাঠানো এই অটো করে এখন আমরা মাতলা নদীর ওপর থেকে সোজা চলে যাচ্ছি সোনাখালী ঘাটে। আমাদের পৌঁছাতে সময় লেগেছিল ওই মোটামুটি 45 মিনিট মতো। এই জাস্ট কিন্তু নামলাম অটোতে করে। এই এখানে সবাই মোটামুটি কিন্তু নামছে, সামনে থেকে একটুখানি এগিয়ে গেলেই ঘাটটা পড়বে। এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে, দেখছো এখানে গাড়ি কিন্তু পার্কিং করছে সবাই। এই যে 4 চাকার যে পার্কিং গুলো সেগুলো কিন্তু 150 টাকা করে পার ডে। আর কেউ যদি বাইক পার্কিং করতে চায় তাহলে কিন্তু 50 টাকা করে পার ডে। তো তোমরা অবশ্যই চাইলে কিন্তু নিজের গাড়ি করেও কিন্তু আসতে পারো, এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থাও কিন্তু আছে। চলো এবার কিন্তু আমরা এখান থেকে সোজা একটুখানি হেঁটে গেলেই কিন্তু সোনাখালী ঘাট কিন্তু পেয়ে যাবো। সোনাখালী ঘাটে আসার পরে এখানে দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় এরকম কিন্তু পরপর লাইন বাই লাইন এরকম বোট দাঁড়িয়ে আছে বিভিন্ন ট্রাভেলসের। এবং তোমরা যে কোনো ট্রাভেলারের সাথেই আসো না কেন তাদের কিন্তু এখান থেকেই বোট ছাড়ে। তো আমাদেরও কিন্তু এখান থেকেই বোট ছাড়বে। এবং আমাদের বোটের নাম যেটা জানতে পারলাম সম্রাট, এবং সেটা কিন্তু এই বোটটা, এই বোটে করে কিন্তু আমরা এখন লাস্ট মানে আগামী 2-3 দিন কিন্তু ট্রাভেল করব পুরো সুন্দরবনটা। চলো ওঠা যাক। বোটে আসার সাথে সাথেই কিন্তু পেয়ে গেছে এই মুহূর্তে ওয়েলকাম ড্রিঙ্কস, এটা কিন্তু সবাইকেই দেওয়া হচ্ছে। ফাইনালি কিন্তু বোটে এখন ওঠার পালা। নিচে কিন্তু একটা ঘর মতো আছে, সেটা পরে তোমাদের দেখাচ্ছি। আপাতত বোটে ওঠার সাথে সাথেই দেখছি ব্রেকফাস্ট কিন্তু সার্ভ করা হয়ে গেছে। এবং ভ্রমণ সাথীর সাথে কিন্তু আমরা আজকের এই 2 দিনের ট্যুর করব। তো অলরেডি ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে। ভেতরে যদি আমরা ইন্টারফেসটা দেখি এই বোটের, তাহলে একবার তোমাদের দেখিয়ে আসি। অলরেডি সকলে কিন্তু ব্রেকফাস্ট করছে, এবং এইরকম কিন্তু ভেতরটা দেখতে এরকম জায়গা আছে। তো আরও ভালো করে তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আপাতত চলো, সবাই যেমন ব্রেকফাস্ট করছে আমরাও কিন্তু ব্রেকফাস্ট করে নিই।
ব্রেকফাস্টে কিন্তু এখানে লুচি দেওয়া হয়েছে, সাথে আলুর দম আছে, আর এখানে একটা রসগোল্লা আছে। তোমরা যদি অবশ্যই নিতে চাও তাহলে এখানে বললে কিন্তু বারবার কিন্তু তোমাদেরকে দেবে। ওপরের অংশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবারে চলে এসেছি বোটের নিচের অংশতে। নিচের অংশতে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রেস্ট করার জন্য বিভিন্ন রকম কিন্তু এখানে বেড দেওয়া আছে। দেখো দু সাইডেই এরকম বেড করা আছে, তোমরা একটা বেডে মোটামুটি 2-3 জন করে আরামসে কিন্তু এখানে রেস্ট নিতে পারো। এবং সকলের ব্যাগ কিন্তু এখানেই আমরা রেখেছি, মানে সবাই দেখছি এখানে ব্যাগ রাখা আছে। এবং এই হচ্ছে পুরো জোনটা। এখান থেকেও তোমরা চাইলে বসে বসে কিন্তু যখন চলবে বোট তখন দেখতে পারো বাইরের সৌন্দর্যগুলো। ঠিক এখান থেকেই সোজা যদি আমরা চলে যাই, এই পোর্শনটাই কিন্তু আছে রান্নাঘর, যেখানে আমাদের সকলের জন্য কিন্তু রান্না বান্না হচ্ছে। তোমাদের জাস্ট এক ঝলক এখান থেকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রান্নাঘরটা, এখানে কিন্তু রান্না বান্না হতে চলেছে। তো সেই প্রিপারেশন কিন্তু এই মুহূর্তে চলছে। ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো। আমরা এই মুহূর্তে হোগল নদীর উপর থেকে বয়ে চলেছি। আর সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছ, এটি বাসন্তী আর সোনাখালীকে কানেক্ট করছে। আর এই সেতুকে বলা হয় হোগল সেতু। যে সমস্ত মানুষ বাঘের আঁচড় খেয়ে বাঘের থাবা থেকে যারা ফিরেছে, তারাই বলে যে আমরা যদি মরে যেতাম তাহলেই বেটার ছিল। কারণ বলে এই যে এত যন্ত্রণাদায়ক এই যে ঘাগুলো কোনোদিন সারে না, আর কোনোদিন এর যন্ত্রণা কমে না। পূর্ণিমা অমাবস্যার সময় এত পরিমাণে যন্ত্রণা হয়, কোনো ওষুধ কোনো পেন কিলার কিছু কাজ হয়। ওরা অ্যাটাকটা কোথায় করে অ্যাকচুয়ালি? ম্যাক্সিমাম ঘাড়ে পিছনে। কারণ এই যে ব্রেনের সাথে টোটাল অ্যাক্টিভিটিটা কিন্তু ঘাড়। এই ঘাড়টা যদি দুবার এরকম ইঁদুর যেমন ধরে, দেখেননি ইঁদুরটা ধরে এরকম নাড়া দিয়ে দেয়, এই নাড়া দিয়ে দেওয়া মানে টোটাল অ্যাক্টিভিটি আউট হয়ে যাবে। এবারে ঘাড়ের ব্রেনের সাথে যখন অ্যাক্টিভিটিটা সব আউট হয়ে গেল, তো মানুষ কিছুই না, একটা জড় বস্তু। পেছনে যিনি গাড়ি মানে নৌকাটা চালাচ্ছেন, তিনি কিন্তু বাঘের বিভিন্ন রকম গল্প করছেন। সেগুলো শুনতে শুনতে বেশ ভালোই লাগছে। আর সময়টা কখন কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না, বাট সেটা করতে করতে কখন আবার চলে এসছে কিন্তু এই মুহূর্তে আমোদি মাছ ভাজা। তো বেশ ভালো লাগছে, মানে খাবার পর খাওয়া কিন্তু এই এখান থেকে দেওয়া হচ্ছে সবাইকে, তো বেশ ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি বার্ড আইল্যান্ডের পাশ থেকে। দুদিকে দেখো জঙ্গল, আর আমরা কিন্তু মাঝখান থেকে এখন যাচ্ছি। বেশ ভালো লাগছে। ওদিকে পরিযায়ী কিছু পাখি আমরা দেখতে পাচ্ছি, অনেকটা দূরে আছে, খুব ভালো বোঝা যাচ্ছে না, বাট ওইখানে কিন্তু পরিযায়ী পাখি আছে। যিনি আমাদের চালাচ্ছেন বোটটি, তিনি কিন্তু আমাদের প্রপার গাইড করছেন। ফাইনালি এখন মোটামুটি কিন্তু 12:20 বাজে, আর এখন আমরা নামলাম গোসাবা। এটাই আমাদের ফার্স্ট হল্ট। আর এখান থেকে সোজা এখন যাব, বেশ কিছু জিনিসপত্র এখানে কিন্তু দেখানো হবে। গোসাবা ঘাট থেকে নামার পরে এখন আমরা গোসাবা বাজার ধরে এখন যাচ্ছি হ্যামিল্টন বাংলোতে। আর এই দাদা কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। দাদা এখন কোথায় যাবো আজকে? এখানে আমরা এখন যাচ্ছি, প্রথম যাচ্ছি আমরা তোমাদের হ্যামিল্টন বাংলো, আর তারপরে সেকেন্ড বাংলো হচ্ছে বেকন বাংলো, রবীন্দ্রনাথ। আচ্ছা, এগুলো এখানেই দেখার আছে? এখানে দেখার আর কিছু নেই তো? না, আপাতত এখানেই শেষ। এরপরে বোটে উঠবো আমরা, এরপরে বোটে উঠবো। তো এগুলো আছে, তোমাদেরকে সেগুলো দেখাবো, চলো। আপাতত চলে এসেছি হ্যামিল্টন বাংলোর সামনে। ফার্স্ট টাইম ভিজিট করছি। জায়গাটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশের মধ্যে, এবং এই যে বাংলোটা, এটাই হচ্ছে হ্যামিল্টন বাংলো। আচ্ছা, এর ইন্টারেস্টিং পার্ট যেটা, এই যে পিলারগুলো দেখছো, এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের পিলার, মানে পুরো বাড়িটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। কাঠের পিলারের উপর এই এত বড় একটা বাংলো কিন্তু দাঁড়িয়ে আছে। তো এখন কিন্তু চলে এসেছে আমাদের সেকেন্ড লোকেশন, বেকন বাংলো, রবি ঠাকুরের বেকন বাংলোতে। আর এখানে ঢোকার জন্য কিন্তু এই যে 5 টাকা করে কিন্তু টিকিট মানে লাগছে। তো চলো এবারে কিন্তু ভেতরে প্রবেশ করা যাক, ভেতরে দেখি কি আছে। হ্যামিল্টন সাহেব কিন্তু আমাদের রবি ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন এই বাংলায় আসার জন্য, এবং সালটা ছিল 1932 সাল, এবং 29শে ডিসেম্বর কিন্তু এখানে রবি ঠাকুর এসেছিলেন। তো চলো, এই হচ্ছে বাংলো, তোমাদেরকে একবার ছোট্ট করে ঘুরিয়ে দেখাই। আর পুরো জায়গাটা যদি দেখো, একটা ছোটখাটো বাগান টাইপের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি এখানে হ্যামিল্টন সাহেবের একটি মূর্তি এবং রবি ঠাকুরের একটি কিন্তু মূর্তি আছে। তো এখানে বেসিক্যালি প্রচুর মানুষ কিন্তু এসে ফটোশুট করছে। আর এই হচ্ছে সেই বাংলোটা। তো এই হচ্ছে বেকন বাংলোর মধ্যে আমরা কিন্তু উঠে পড়েছি। এখন এখানে পুরো বাড়িটা যেটা দেখতে পাচ্ছি, মানে বাংলোটা যেটা দেখতে পাচ্ছি, সমস্তটা কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি করা, এবং এগুলো কিন্তু খুব দামি এবং খুব সুন্দর কাঠগুলো। অবশ্যই মেনটেন তো করা হয়, তবে পুরো বাড়িটা যদি দেখো, পুরোটাই কিন্তু কাঠের তৈরি। এবং যদি ভেতরটা আমরা দেখার চেষ্টা করি, অ্যাকচুয়ালি ভেতরে কিন্তু কিছু নেই, পুরো একদম অন্ধকার এবং ফাঁকা, জাস্ট কিচ্ছু নেই, মানে জাস্ট এই ওপর থেকে বাড়িটাই কিন্তু আছে, আমরা এটুকুই দেখতে পাচ্ছি। বেকন বাংলার এখানে কিন্তু তোমার ঝুমুর নাচের একটা স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি, মানে এখানকার যে সাঁওতালি যে ঝুমুর নাচ হয়ে থাকে, এখানকার খুব বিখ্যাত নাচ, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ওদিকে বুদ্ধ মূর্তি আছে, এছাড়া বিভিন্ন বাচ্চাদের চড়ার জিনিসপত্র কিন্তু আছে, দোলনা ফোলনা কিন্তু প্রচুর এখানে আছে। তো বেশ ভালো, মানে আড্ডা মারার জন্য কিন্তু জায়গাটা কিন্তু বেশ ভালো। মোটামুটি 2:30টার মতো বাজে, আমরা
কোষাবা থেকে বেকন বাংলো এইসব দেখে যখন ফিরেছি, আর এখন মোটামুটি সবাই দেখছো লাঞ্চ করতে বসে গেছে। এখন ভাত, ডাল আর ফুলকপি আলুর তরকারি দিয়ে দেওয়া হয়েছে, একের পর এক কিন্তু এখানে চলে আসতে থাকবে। দেখো অলরেডি চলে এসছে আলু ভাজা পোস্ত দিয়ে। ও এটা কিন্তু বাঙালির একদম শ্রেষ্ঠ খাবার। চলো শুরু করা যাক। তরকারির পরে এখন চলে এসছে ভেটকি মাছ। সাইজটা কিন্তু বেশ ভালো বড় আছে, একটা জাম্বো সাইজের ভেটকি মাছ। ভেটকির পরে এখন চলে এসছে পাবদা মাছ। মাছের সাইজটা কিন্তু বিশাল বড়। এখানকার মাছগুলো কিন্তু ভালো বড় বড় সাইজে দিচ্ছে কিন্তু। আর এখানে কিন্তু সর্ষে দিয়ে করেছে, খেতে কিন্তু খুব ভালো লাগছে। ওভারঅল কিন্তু ভালো। জাস্ট এক্ষুনি আমরা খেয়ে উঠলাম, মোটামুটি এখন বেজে গেছে 3টের কাছাকাছি। ওই যে জাহাজগুলো যাচ্ছে পরপর দুটো, ওগুলো কিন্তু খিদিরপুর ডকের দিকে যাচ্ছে, তাই তো নীল? হ্যাঁ, তো আমাদের বললো এখান থেকেই এগুলো খিদিরপুর ডকের দিকে যাচ্ছে। তো আমরা এখান থেকেই সুন্দরবনে এসে আমাদের নিজেদের এরিয়া মানে খিদিরপুরের দিকের জাহাজগুলো দেখতে পাচ্ছি, ভালো লাগছে বেশ। আর ওভারঅল একটু আগে বৃষ্টি হচ্ছিল, আকাশটা দেখো পুরো মেঘলা। হ্যাঁ, পুরো মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা মানে ফ্ল্যাকচুয়েট করছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এরকম চলছে। সারা ভারতবর্ষে জুড়ে টোটাল 11 রকমের কিন্তু মাছরাঙা পাখি পাওয়া যায়। তার মধ্যে 10 রকম মাছরাঙা পাখির যে প্রজাতি, সেটা কিন্তু এই সুন্দরবনেই আমরা দেখতে পাই। যদিও এখানে সত্যি কথা বলতে আশেপাশে যে ম্যানগ্রোভের জঙ্গলগুলো আছে সেখানে একটু প্রাণী দেখাটা চাপের। আসলে কি হয়, এত লোকালিটির মধ্যে এই মানুষ বোটে করে মানুষ যাচ্ছে, কথাবার্তা চিৎকার চেঁচামেচি, তার মধ্যে এই বাঘ বলো বা হরিণ বলো যদি দেখতে পাও, তাহলে কিন্তু অবশ্যই মনে করবে তোমরা ভাগ্যবান। এখনো পর্যন্ত এরকম কিছু দেখে উঠতে পারিনি, বাট দেখা যাক আজকে প্রথম দিন, দ্বিতীয় দিনে বা তৃতীয় দিনে আমরা এরকম কিছু দেখতে পাই কিনা। অবশ্যই তোমাদের সাথে দেখতে পেলেই শেয়ার করব। এনারা কিন্তু নৌকা চালাচ্ছে, সম্ভবত মাছ ধরতে গেছিল। দাদা মাছ পেয়েছো? পাচ্ছ না? কাঁকড়া নাকি? কাঁকড়া? ও মাছ, এই যে মাছ কাটছে দেখো। এই দৃশ্যগুলো কিন্তু দারুণ। লাঞ্চ করে উঠলাম, 10 মিনিটের মধ্যে আবার চলে এলো পেয়ারা। এই পেয়ারাটা কিন্তু এখন খেতে হবে, কেননা পেটে কিন্তু একদমই জায়গা নেই প্রথমত, কেননা ওঠা থেকে সকালবেলা থেকে এখনো পর্যন্ত টানা খেয়েই চলেছে। এবং এই ট্রাভেলারের সাথে অর্থাৎ ভ্রমণ সাথীর সাথে তোমরা যদি আসো, এরকম প্রচুর খাওয়া দাওয়া কিন্তু তোমরা পেটেই থাকবে। তো চলো আর বেশি দেরি না করে এটাকে শেষ করা যাক। দুপুর গড়িয়ে প্রায় সন্ধে নামতে চায়। আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের যে ট্যুরিস্ট স্পটগুলো ঘোরার কথা ছিল সেগুলো ঘোরা হয়ে গেছে। এবারে পালা রাত্রি যাপনের। আর পাখিরালয়তে আজকে কিন্তু প্রথম দিনে আমরা স্টে করতে চলেছি। বাকি কোথায় আমরা কি স্টে করছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলে এসেছি আজকে প্রথম দিনে যেখানে আমরা স্টে করব। এই যে লেখা আছে সুন্দরবন ইউনিক কটেজ, আর এই হচ্ছে সেই কটেজটা। বেশ একটা বাগান বাড়ি মতো কিন্তু দুপাশটা ফিল হচ্ছে। আপাতত বাইরের লুকটা দেখে তো ভালোই লাগছে, আপাতত ভেতরে গিয়ে দেখি কেমন কি। চলে এসেছি রুমের সামনে, আমাদের 101 নম্বর রুম ট্যুরটা করব। তার আগে ব্যালকনি থেকে ওপর থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেটা এরকম দেখতে লাগছে, বেশ ভালো। আর চলো ভেতরে যাওয়া যাক। ও অসাধারণ একটা সুন্দর স্মেল বেরোচ্ছে ঘর থেকে। আমাদেরকে কিন্তু ডাবল বেড দেওয়া হয়েছে, মানে একটা বেডে কিন্তু 2 জন করে শুতে পারবে, মানে এই রুমে 4 জন কিন্তু থাকতে পারবে। তো আমাদের তো এখানে 3 জন আমরা থাকবো। আর বাকি এখানে এসি আছে, এসি লাগলে এসি নিয়ে নেওয়া যেতে পারে। 2টো ফ্যান আছে এবং এছাড়া যা যা থাকার কথা সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। বেশ ভালো, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব ভালো। এবং ওয়াশরুমটা যদি আমরা দেখি তাহলে দেখবো বেশ বড় কিন্তু একটা বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে কিন্তু বেশ ভালো লাগছে। কোমর কিন্তু এখানে আছে। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনে আজকের মোটামুটি যা শিডিউল ছিল মোটামুটি অলমোস্ট ডান। এখন সন্ধ্যেবেলায় আমরা মানে হোটেলে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর একটু পরেই ঝুমুর নাচ শুরু হবে, সেটি তোমাদেরকে তুলে ধরবো। কিন্তু তার আগে এই যে গরম গরম কফি দিয়ে দেওয়া হয়েছে। যদিও সুন্দরবনে খুব একটা ঠান্ডা নেই, যতটা এক্সপেক্ট করেছিলাম এর থেকে আমাদের কলকাতার বেহালা বা কলকাতার বিভিন্ন জায়গায় এর থেকে একটু বেশি ঠান্ডা আছে বলেই মনে হয়। তো যাই হোক, কফিটা খাওয়া যাক। এরপরে স্ন্যাক্স দেবে, সেটাও তোমাদেরকে সাথে শেয়ার করব, এবং সঙ্গে ঝুমুর নাচ। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে চাউমিন দেওয়া হয়েছে। তো চলো চাউমিনটা খেয়ে দেখা যাক কতটা ভালো হয়েছে। মোটামুটি বাজে 6:14 আর অলরেডি কিন্তু ঝুমুর নৃত্য শুরু হয়ে গেল।
9টা কিন্তু বাজে, আর এখন ডিনার টাইম। আর এখন ভাত ডাল, তার সাথে আছে আলু পটলের তরকারি। এরপরে আসল আইটেম কিন্তু আসতে চলেছে, সেটা তোমাদেরকে দেখাবো। ফাইনালি দাদা কিন্তু সবাইকে সার্ভ করছে, আর চলে এসছে আসল আমাদের যেটার জন্য অপেক্ষা করা, সেটা হচ্ছে মাটন। বাঙালির অত্যন্ত প্রিয় একটি জিনিস। তো চলো বেশি দেরি না করে মাটন দিয়ে ভুঁড়িভোজটা সারা যাক। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আজকে আমাদের দ্বিতীয় দিন সুন্দরবন ভ্রমণের। এখন মোটামুটি বাজে 6টা মতো, আর বেরিয়ে পড়েছি রাস্তায়, গ্রামের রাস্তায়। এবং পরিবেশটা যদি দেখো পুরোটা ফাঁকা, একদম গ্রামের যে পরিবেশ সেরকম কিন্তু লাগছে। সকালবেলায় হোটেল থেকে বেরোতে না বেরোতেই আমাদের কিন্তু গরম চা সার্ভ করা হলো, বেশ ভালো লাগছে। চলো, দারুণ। হোটেল থেকে ঘাটে যাওয়ার মাঝ বরাবর এরকম একটা কিন্তু জায়গা পড়বে, যে জায়গাটা একটা ছোটখাটো ব্রিজ টাইপের বলা যেতে পারে। এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগছে, মানে সবাই এখানে কিন্তু ফটোশ্যুট করছে, ভিডিওগ্রাফি করছে। সকালবেলায় এখন 6:30, মানে 6:30 বাজে। এই জায়গাটা দেখো, অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন কোনো একটা বাইরের জায়গায় আমরা এসেছি। মানে সুন্দরবন দেখে মনে হচ্ছে না, এত সুন্দর লঞ্চ টঞ্চ চলছে, এবং বিশেষ করে এইদিকের আকাশটা এত সুন্দর লাগছে। খুব ভালো লাগছে এই জায়গাটা, পরিবেশটা হালকা একটা ঠান্ডা ওয়েদার, ভালো, বেশ ভালো লাগছে এই জায়গাটা। চারিদিকে বোট চলছে, দেখো প্রচুর এখানে কিন্তু বোট চলছে। আমাদের বোট এখনো এসে পৌঁছানি ওই ঘাটে, আমাদের যেতে হবে একটু পরেই। ওখান থেকে আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হবে। বাকি তো বেশ ভালোই লাগছে এখানে, খুব সুন্দর জায়গায়। এই যে আমাদের বোট চলে এসছে, এবং সব লোক কিন্তু এক এক করে বোটে উঠছে। এই বোটের এই জায়গাটা একটু উঁচু টাইপের আছে, তো একটু উঠতে অসুবিধা হচ্ছে, বয়স্ক লোকদের স্পেশালি উঠতে অসুবিধা হচ্ছে। আর এখানে সেই দাদা কালকে যিনি কথা বলছিলেন, দাদা গুড মর্নিং। গুড মর্নিং। তো অমিত কি বলছিস, কিছু বল। সুপ্রভাত। আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগছে পরিবেশটা। দেখো প্রচুর বোট কিন্তু চারিদিকে দাঁড়িয়ে আছে, আলাদা আলাদা বোট, সবাই কিন্তু নিজের বোটে উঠছে। তো খুব ভালো একটা পরিবেশ এই মুহূর্তে। আচ্ছা, বোট ছাল এখানে যেটা দেখতে পেলাম, এখান থেকে জল নিয়ে বোটটাকে কিন্তু সামনেটা ধোয়া হয়। এটা কিন্তু মানে আগের দিনও দেখলাম আমরা। এ দেখো, এভাবে কিন্তু পুরো বোটের সামনেটা ধোয়া হয়। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে কিন্তু যেটুকু জানতে পারলাম, কুমির, পাখি এবং ওয়াচ টাওয়ার আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো ভেতরে ঢোকা যাক। এবং ভেতরের এই অংশটাতে আপাতত দুদিকে কিন্তু এই যে লোহার যে জাল দেওয়া, সেটা আমরা দেখতে পাচ্ছি। শুনেছি নাকি এর আশেপাশে অনেক সময় বাঘ ঘোরাফেরা করে, তো সেই কারণে এই জিনিসগুলোকে দিয়ে রাখা হয়েছে। এবং এই সামনেটা কিন্তু বেশ একটা বাগান মতো সাজানো হয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। একটা কথা বলবি, বলো, এখানে যে নেটগুলো দেখলাম সেগুলো কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে এই জঙ্গলটা পুরো ওপেন জঙ্গল। আচ্ছা, মানুষের জন্য ক্ষতি না হয় কোনো রকম, আর সেই জন্য জঙ্গলটার জন্য নেটটা দেওয়া হয়েছে। আমরা খাঁচার মধ্যে, বাঘ জন্তু সব খাঁচার বাইরে। আচ্ছা, এরকম ব্যাপার। ওকে, মানে আমরা এই রিসেন্টলি আমি চিড়িয়াখানায় গেছিলাম, একটা জোন হয়েছিল মানুষ খাঁচার ভেতরে আর পশু পাখি বাইরে, ঠিক সেরকমই কিন্তু এখানে সুন্দরবনে এই মুহূর্তে যেখানে আছি সেখানে কিন্তু সমস্ত জন্তু জানোয়ার প্রাণীরা যারা আছে মানে ওপেন আছে, আমরা আছি একটা বন্দি জায়গায়। ঠিক বললাম তো? অবশ্যই, একদম। এই দেখো ছোট ছোট প্রচুর এরকম কিন্তু বাঁদর আমরা এখানে দেখতে পাবো। আর এটা কিন্তু যখন তখন অ্যাটাক করে, মোবাইল, চশমা এগুলো নিয়ে কিন্তু, পার্স এগুলো নিয়ে কিন্তু দৌড় মারে। এই দেখো, টুক করে লাফ দিল। ওই দেখো, আওয়াজ দেখেছো? ছোট্ট একটা বাচ্চা বাঁদর, তার আওয়াজ দেখো। ও রে বাবা, সবাই কিন্তু আনন্দ করে ছবি ফবি তুলছে, বেশ ভালো। এখানে প্রচুর বাঁদর আছে। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন ওয়াইল্ড লাইফের ছবি টবি, কুমিরের ছবি, এরকম প্রচুর ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে রুলস অ্যান্ড রেগুলেশনটা দেওয়া আছে, এর ভেতরে কি করা যাবে বা কি করা যাবে না সেটা কিন্তু তোমরা অবশ্যই পজ করে পড়ে নিতে পারো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বাগতম, নমস্কার, সুপ্রভাত। আমি সুন্দরবন টাইগার হিসাবে রিকো গাইড, আমার নাম পার্থ মাইতি। আজকে আপনারা যত সময় জঙ্গল এরিয়ার মধ্যে থাকবেন, আমি আপনাদের সঙ্গে থাকবো। সুন্দরবন সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমায় করবেন, আমারও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাদের করবো। সুন্দরবন মানে সারা বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং ডেল্টা বদ্বীপ অঞ্চল, যেখানে ওয়াইল্ড লাইফ বন্য পশু দেখা যায়। আর সুন্দরবন যে ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ মানে হচ্ছে বাংলা ভাষাতে হচ্ছে বাদা বন, ঘন জঙ্গল। জঙ্গল 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজেই দেখতে পাবো না। যত সময় না জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না, দেখা যায় আর দেখা যাবেই এরকম কোনো ব্যাপার নয়। আজকে আমরা পরাধীন, ওরা স্বাধীন। ওরা ঘুরতে ঘুরতে যদি বাইরে বেরিয়ে আসে, আমাদের সঙ্গে সাক্ষাৎকার হয়, তবেই কিন্তু আমরা দেখাটা পাবো।
আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দোমাখি। এই জঙ্গলের মধ্যে যে ক্যাম্পগুলোতে আমরা নামবো, প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের জলাধার। এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, এটা বর্ষার জলেই কিন্তু ভরপুর। এখানকার খাল, খাড়ি, নদীর জল সবই কিন্তু বঙ্গোপসাগরের ব্যাক ওয়াটার। প্রত্যেকটা বন্য পশু কিন্তু এই নোনা জল খায়, নোনা জল খেতে অভ্যস্ত, কিন্তু এই মিষ্টি জলের সাহায্যে বন্য পশু পেয়েছে, সে কিন্তু বারে বারে আশা করবে এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। এই যে কচ্ছপটা দেখছো, এটা কিন্তু বিরল প্রজাতির কচ্ছপ। সারা পৃথিবী জুড়ে কিন্তু এর যে সংখ্যা সেটা কিন্তু খুবই কম। গাইড কিন্তু আমাদের প্রথমে সেটাই বললো। আচ্ছা, ফেন্সিং এর ওপারে যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু গোলপাতা গাছ বলা হয়। এগুলো দিয়ে আগেকার দিনে বাড়িঘর তৈরি করা হতো। যিনি গাইড ছিলেন তিনি বললেন এই গাছগুলো নাকি বাড়ি তৈরি করলে খুব ভালো হয়, মানে গরমকালে শীত পাওয়া যায় এবং শীতকালে কিন্তু গরম একটা পাওয়া যায়। এবং এর মধ্যে যে ফলটা আছে, এখানে যেটা দেখছো ফলটা ধরে আছে, এটা থেকে তাড়ি বা মধু কিন্তু তৈরি হয়, যেটা কিন্তু সুগার ফ্রি। তো খুব উপকারী কিন্তু একটা গাছ। চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, ওখান থেকে আরো কি কি দেখা যায় সেটাই দেখবো। এই মুহূর্তে কিন্তু ওয়াচ টাওয়ারে উঠেছি। এবার ওয়াচ টাওয়ার থেকে দেখা যাক আমাদের গাইড কি কি দেখায়। এখানে একটা দারুণ জিনিস দেখলাম ওয়াচ টাওয়ার থেকে, মৌচাক, মধু এখানে কিন্তু আছে। খুব সাবধানে আমাদের দেখতে হচ্ছে। এরকম ভাবে কিন্তু সামনে থেকে দেখাটা দারুণ ব্যাপার, হেভি লাগলো এটা। এই মুহূর্তে সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম কিন্তু টপ পয়েন্টে আমরা আছি এবং ওপর থেকে কিন্তু এইরকম দেখতে লাগছে পুরো সুন্দরবনটাকে। মানে এটাই কিন্তু যেটুকু জানতে পারলাম, যে কটা ওয়াচ টাওয়ার আজকে দেখাবো এই ভিডিওতে, তার মধ্যে কিন্তু সব থেকে বড় ওয়াচ টাওয়ার কিন্তু এটাই। এবং সামনে যেই ছোট মতো একটা পুকুর দেখছো, ওটা কিন্তু মিষ্টি জলের খাড়ি, যেটা আমাদের গাইড প্রথমেই বললো। এই খাড়িতে কিন্তু বর্ষাকালে যখন জল ভর্তি হয়ে যায় তখন প্রচুর বন্য প্রাণীরা কিন্তু এখানে এসে জল খায়। তো সেটা লাকের ওপর ডিপেন্ড করছে কখন দেখতে পাবো না পাবো। তো যাই হোক, আর সামনে কিন্তু ম্যানগ্রোভ, ওখানে প্ল্যান্টেশনের কাজকর্ম চলছিল। কিছুটা উনি বললেন যে সফল হয়েছে এবং কিছুটা কিন্তু সফল হয়নি। যাই হোক, পুরো জায়গাটা এরকম দেখতে লাগছে, বেশ ভালো। অরিজিনাল কুমির আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যদিও সাইজটা ছোট, বাট অরিজিনাল কুমির। চিড়িয়াখানার মতো বন্ধ অবস্থায় নেই, এটা কিন্তু খোলা অবস্থায় আছে। ও নিজের মতন করে ওখানে পড়ে আছে। তবে এরকম ভাবে সামনে থেকে কুমির দেখছি, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। ম্যাপ অফ সুন্দরবন, মানে সুন্দরবনের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। সামনে দাঁড়িয়েছি মানচিত্রের সামনে, এটাই কিন্তু সুন্দরবনের মানচিত্র। আমরা এখন যে ম্যাপের সামনে, তার আয়তনটা কিন্তু 4264 বর্গ কিলোমিটার। আমাদের ইন্ডিয়া পার্টে টোটাল সুন্দরবনের আয়তন হচ্ছে 9630, আর বাংলাদেশ পার্টে 15870, মানে টোটাল হচ্ছে 25500 বর্গ কিলোমিটার। আমাদের ইন্ডিয়া পার্টে তার মধ্যে কিছুটা লোকাল সাইড হয়ে গেছে। 102খানা আইল্যান্ডের মধ্যে 54টা আইল্যান্ড অলরেডি বসতি হয়ে গেছে। 5366 বর্গ কিলোমিটার বসতি হয়ে গেছে। এই যে সবুজ, এই সাদা কালারের যেগুলো দেখছেন, এগুলো এক সময় কিন্তু জঙ্গল ছিল, লোকাল ছেড়ে গেছে। আর শুধুমাত্র সবুজ যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে 48টা দ্বীপ আইল্যান্ড। এর আয়তন হচ্ছে 4264 বর্গ কিলোমিটার জলা জঙ্গল। এই গাছটা কিন্তু খুবই দামি একটা গাছ বলা যেতে পারে। এই গাছ দিয়ে যেটুকু গাইড বললেন, কোনো রকম ফার্নিচার করা হলে সেই ফার্নিচার কিন্তু কোনো পোকা নষ্ট করতে পারবে না, কোনো নোনা জল নষ্ট করতে পারবে না। খুবই ভালো একটা ফার্নিচার, কোনো রকম পালিশেরও দরকার পড়বে না। এতটাই নাকি এই কাঠ কিন্তু খুব ভালো হয় নাকি। সুন্দরী গাছের নামেই হয়তো সুন্দরবন নামকরণ হয়েছে, বাট এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, জাস্ট এটা একটা কথার কথা। দ্বিতীয় দিনে সজনেখালি থেকে আমরা আসার পরে এখন 8টা মতো বাজে, আর এখন চলে এসেছে কিন্তু ব্রেকফাস্ট, নানপুরি, চানা মশলা, আর কিন্তু মিষ্টি আছে। তো চলো শুরু করা যাক। এরকম একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে এরকম একটা ব্রেকফাস্ট অসাধারণ। সকালের জলখাবারের সাথে এত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে দ্বিতীয় দিনের দ্বিতীয় লোকেশন অর্থাৎ সুদর্ণখালিতে আমরা প্রবেশ করতে চলেছি। ডেস্টিনেশনে চলে এসেছি সুদর্ণখালিতে। এখানে এখন আমরা নামবো সবাই। আর ওইখানে যেটা দেখছো ওটা কিন্তু ভাসমান ভেসেল। এই বোটে করে আস্তে আস্তে দাদা, মানে গাইড দাদা যেভাবে বিভিন্ন কথা বলছিলেন বাঘ সংক্রান্ত বা এখানকার পশু পাখি সংক্রান্ত, সেগুলো শুনতে শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল। সুদর্ণখালিতে ঢুকেই ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি, এখানে বনবিবির মন্দির। এই মন্দিরের যে তোমরা দেবীকে দেখতে পাচ্ছ, এই দেবীকেই কিন্তু পুজো করে এখানকার লোকাল যারা আদিবাসীরা বা এখানকার স্থানীয় মানুষরা মধু সংগ্রহ করতে বা যে কোনো কাজে কিন্তু যান জঙ্গলে। এই হচ্ছে বনবিবির মন্দির। জয় মা বনবিবি বলে আজকের এই যাত্রা শুরু করা যাক। আর এখানে এইও বাঘ দেবতা বনবিবির সম্পর্কে পুরো লেখা আছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নৌকা তৈরি করা হচ্ছে ভেতরে। তো এই দেখো, এখানে আগুন টাগুন দিয়ে বিভিন্ন রকমের নৌকা তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা এখন ঢুকে গেছি ম্যানগ্রোভ পার্ক মতো একটা জায়গায়, যেখানে প্রচুর ম্যানগ্রোভের কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু আছে। সেগুলি আস্তে আস্তে এই দাদা কিন্তু পরিচিতি ঘটাবে। তো পুরো জায়গাটা হচ্ছে ঠিক এরকম কিন্তু দেখতে লাগছে। ম্যানগ্রোভ জঙ্গল দেখতে দেখতে
এখন চলে এসেছি আমরা সুদর্ণখালী ওয়াচ টাওয়ার দেখতে। এই হলো ওয়াচ টাওয়ারটা। আর এছাড়া পুরো জায়গাটা যদি দেখো, এরকম একটা পার্ক মতো আছে যেখানে তুমি বসার জায়গাও পাবে। এছাড়া কিন্তু বেশ সুন্দরবনের ম্যাপিংও আছে আলাদা করে, এখানে বিভিন্ন রকমের গাছ আছে কিন্তু এখানে। চলো উপরে ওঠা যাক। এই মুহূর্তে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার থেকে যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খাড়ি। দেখো এখানে 2-3টা খাড়ি আছে। আপাতত এগুলো শুকনো দেখতে পাচ্ছ, বাট আস্তে আস্তে এই দূরে যদি দেখো তোমরা, জল কিন্তু প্রবেশ করছে। এবং এইখানেও যদি তোমরা দেখো এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু জল প্রবেশ করছে। তো এটা একটু পরে কিন্তু ভরে যাবে পুরোটাই, এরকম আস্তে আস্তে। আর এছাড়া এখানেও মিষ্টি জলের জন্য একটা আর্টিফিশিয়াল একটা পুকুর টাইপের তৈরি করা, যেখানে যেটা বললেন আমাদের গাইড দাদা, এই জঙ্গল থেকে মাঝে মাঝে অনেক পশু পাখি কিন্তু আসে জল খাওয়ার জন্য, মিষ্টি জল খাওয়ার জন্য। আর এছাড়া যদি দেখো এই গাছের এই যে শিকড়গুলো দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে। আমরা কিন্তু এখন সুদর্ণখালী খাল ছেড়ে দিয়ে আমরা এখন বনবিবি ভাড়ানিতে প্রবেশ করছি, এবং এটা পীরখালী 2 এর মধ্যে। এটা কিন্তু সুন্দরবনে দুটো কথা আছে, ভাড়ানি আর দোয়ানি। ভাড়ানি কথার অর্থ হচ্ছে দুটো বড় খালকে যে ছোট খাল যোগ করে, তা সুদর্ণখালী খাল ওদিকে সুন্দরখালী খালকে কিন্তু যোগ করে দিয়েছে এই বনবিবি ভাড়ানি। এবং আমরা সুন্দরবনের এরিয়াতে যে 84 রকমের ম্যানগ্রোভ আছে, তার বেশিরভাগ অংশটাই কিন্তু আমরা এই বনবিবি ভাড়ানির মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। গাইড দাদা বিভিন্ন কথাবার্তা বলছে এই জঙ্গল সম্পর্কে এবং বাঘ সম্পর্কে। আর তার সাথে সাথেই খাবারের পর খাবার কিন্তু চলে যাচ্ছে প্রথম দিনের মতোই। আর এখন কিন্তু চলে এসছে আলুর পকোড়া, এই দেখতে পাচ্ছি আলুর পকোড়া। তো চলো শুরু করা যাক। আর পরিবেশটা কিন্তু সুন্দরবনে একটা জিনিস লক্ষ্য করলাম, যখন তখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো এমন রোদ তাকানো পর্যন্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রচুর রোদ, তো ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো। আমরা দেখতে পাবো দুদিকে খেয়াল রাখতে। সামনে কিন্তু হরিণ আছে, ওই জঙ্গলের ভেতরে আমরা অনেকটা কিন্তু দূরে আছি। এতটাই এখানে ঘন জঙ্গল, মানে সত্যি কথা বলতে সামনে থেকে দেখলেই একমাত্র তুমি দেখতে হবে, ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না। যদিও সামনে গেলে আরো পাবো, আচ্ছা সামনে গেলে বলছে আরো দেখতে পাবো যাবে। সুন্দরবনে এসে এত কাছ থেকে হরিণ দেখবো মানে সত্যি কল্পনার বাইরে, একদম সামনেটা দাঁড়িয়ে আছে, অসাধারণ। কিন্তু এতদিন চিড়িয়াখানা দেখেছি, এখন পুরো ওপেন দেখছি সুন্দরবনের হরিণ। দারুণ দারুণ, অসাধারণ লাগছে। সুন্দরবনের গোসাপ, ওই যে সেই গোসাপ যাচ্ছে দেখো, অরিজিনাল সুন্দরবনের গোসাপ এখন হেঁটে হেঁটে জলের দিকে এগিয়ে চলেছে। এই যে সেই গোসাপ। সুন্দরবনের হরিণ দেখতে পেলাম, এবারে দেখতে পাচ্ছি কুমির ওখানে শুয়ে আছে, অনেকটা দূরে আছে, জুম করে দেখাতে হচ্ছে, একটু হয়তো কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হচ্ছে, বাট সেই হচ্ছে কুমির আমরা দেখতে পাচ্ছি। তাহলে সুন্দরবনে এসে হরিণ, কুমির, গোসাপ একদম অরিজিনাল ভাবে দেখতে পাচ্ছি। আর ভেতরে ওই জঙ্গলের ভেতরে বেশ কিছু বন মুরগি আছে, যেগুলো ক্যামেরায় হয়তো ক্যাপচার হচ্ছে না, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি। কুমিরটা কিন্তু বেশ বড় সাইজের কুমির, ভালো বড় আছে কুমিরটা। এই সুন্দরখালী খালের আমাদের বাঁ পাশে যে আমরা দেখছি যে 1 কিলোমিটার যে হেঁটাল গাছের ঘন জঙ্গল, যে জঙ্গলটার মধ্যে কিন্তু বাঘ থাকতে ভালোবাসে, এবং যাকে বলা হয় বাঘের আঁতুর ঘর। এই হেঁটালের ঘন জঙ্গলে কিন্তু বাঘ ডেলিভারিটা করে, এবং হেঁটালের জঙ্গলেই বাঘটা থাকতে ভালোবাসে। এই হেঁটাল গাছের জঙ্গলের মাঝখান থেকে দুটো খাল চলে গেছে, এটাকে বলছে ভাইজোড়া খাল। এই ভাইজোড়া খালটা যেটা ভাটার সময় কিন্তু পুরোপুরি শুকনো হয়ে যায়, নর্মাল যে ফিশিং বোট সেটাও কিন্তু প্রবেশ করতে পারে না। এই খালের মধ্যে কিন্তু ওখান থেকেই বাফার এরিয়াটা স্টার্ট হচ্ছে। এই খালের মধ্যে অনেক মৎস্যজীবী আসে মাছ কাঁকড়া ধরার জন্য। এই মাছ কাঁকড়া যেখানেই বেশি, বাঘের উপদ্রব সেখানে অনেকটাই বেশি হয়, কারণ ফিশারম্যানরা কিন্তু ওখানেই প্রবেশ করে, এন্ট্রি নেয়। বাঘ কিন্তু তখনই বুঝতে পারে যে মানুষকে ধরতে আসছে, কারণ মানুষকে ধরা খুবই সহজ শিকার, সহজ ব্যাপার। এই খালের মধ্যে কিন্তু অনেকেই অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং অনেকেই মারা গেছে বাঘের আক্রমণে। তার মধ্যে আমাদের পাখিরালা একজন যাদব মণ্ডল, তাকে কিন্তু ওই খালের মধ্যেই কিন্তু অ্যাটাক করে। দোবাকি ক্যাম্প এমন একটা জায়গা যেখানে মানুষ কিন্তু খাঁচার ভেতরে, আর বাকি যে জায়গাটা পুরো জোনটা দেখতে পাবে এক্ষুনি আমাদের দেখাবো, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বাঘ ছাড়া আছে। যদি কপাল ভালো থাকে দেখতে পাবো, এবং তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করব। আচ্ছা, এই যে একটা ব্রিজটা দেখতে পাচ্ছি, এখান থেকে এখন আমরা সবাই যাচ্ছি ক্যাম্পের ভেতর। আর দুদিকে দেখো লোহার কিন্তু ফেন্সিং করা আছে। ব্যাপারটা হচ্ছে বাঘের কাছে কিন্তু এটা কোনো ব্যাপার না,
কিন্তু তাদের যে একটা মস্তিষ্ক প্রসূত থাকে যে এই ফেন্সিং দেখলে তারা আসে না কাছাকাছি, ভাবে যে আটকে যাবে, তো সেই কারণে। আর এই যে পুরো দিকে এদিকে দুদিকে জঙ্গল দেখছো, এর মধ্যে বাঘ বিভিন্ন জীবজন্তু কিন্তু ছাড়া আছে, ওপেন, একদম ওপেন, যেটা বলছিলাম শুরুতেই। তো দেখা যাক কিছু দেখা যায় কিনা আলটিমেটলি। এখানে দেখো হরিণ দেখা যাচ্ছে। দোবাকি ক্যাম্পে ঢুকতে ঢুকতে বলতে না বলতে আমরা দেখতে পাচ্ছি হরিণ, দুটো হরিণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বিশাল বড় সাইজের হরিণ তোমরা দেখতেই পাচ্ছ। ক্যাম্পের ভেতর এখানে ঢোকার পরে হরিণ তো দেখলাম, তার সাথে যেটা দেখতে পাচ্ছি বাঘের পায়ের ছাপ। এখানে গাইড দাদা দেখালেন, এই যে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু বাঘের পায়ের ছাপ। এবার আমরা উঠছি দোবাকি ওয়াচ টাওয়ারে। এখান থেকে দেখা যাক পুরো জায়গাটা কেমন লাগে দেখতে। ওপর থেকে দেখতে কিন্তু ঠিক এরকম দেখতে লাগছে, এবং প্রত্যেকটা ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি জলের একটা আলাদা করে কৃত্রিম পুকুর টাইপের তৈরি করা হয়েছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা হয়তো কিছুটা শুনতে পাচ্ছ ভিডিওতে, পাখির প্রচুর ডাক। এই দেখো প্রচুর পাখি এখানে আছে, ওই সাইডেও কিন্তু আছে, প্রচুর পরিমাণে পাখি আছে যারা জল খাচ্ছে বা এখানে নিজেদের মতন সময় কাটাচ্ছে। প্রচুর পাখি আছে, অনেকটা দূরে আছে। বাকি পুরো জায়গাটা ঠিক এরকমই একটা সুন্দরবনের ঘন জঙ্গল আমরা দেখতে পাচ্ছি। দোবাকি ক্যাম্প থেকে বেরোনোর পথে আমরা এখানে আরো একটা বাঘ দেবতা ও বন বিবির যে মন্দির, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, বিভিন্ন জায়গায় এরকম ঠাকুরের কিন্তু মূর্তি আছে, এবং সামনে কিন্তু হরিণ দেখা যাচ্ছে। প্রচুর মানুষ ওখানে দাঁড়িয়ে হরিণ দেখছে। চলো তাড়াতাড়ি করে আমরা হরিণটা দেখতে ছুটি। কেমন আছিস পঞ্চু? কি সুন্দর করে খাচ্ছে পাতা, সবাই খাওয়াচ্ছে পাতা, সবাই পাতা খাওয়াচ্ছে। দ্বিতীয় দিনের অলরেডি লাঞ্চ শুরু হয়ে গেছে, এখন মোটামুটি বাজে 1:20 মতো। এখানে সবাই কিন্তু লাঞ্চ করছে দাদারা। চলো দেখি একটুখানি দাদাদের থেকে জিজ্ঞেস করি কেমন লাগছে খেতে। দিদি কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো। আচ্ছা দাদা কেমন লাগছে? কোনটা বেশি ভালো লাগছে? ভালো হয়েছে খাওয়া দাওয়া, মানে ভালো বাঙালি খাবার, একদম একদম ঘরোয়া মতো। আচ্ছা বলা যাচ্ছে না, একদম একদম। লাঞ্চ শুরু হয়ে গেছে, ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো অলরেডি শুরু করা যাক দ্বিতীয় দিনের লাঞ্চ। এরপরে কিন্তু মাছ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসছে কিন্তু আজকে দ্বিতীয় দিনে ভোলা মাছ। আজকে কিন্তু পুরোটাই মাছের ওপর, এখন ভোলা মাছের পর আসবে চিংড়ি মাছ। আজকে শেষ আইটেম চলে এসছে হচ্ছে আপাতত মাছের মধ্যে, যেটা চিংড়ি মাছ। এরপরে মিষ্টি, চাটনি এগুলো আছে, ওগুলো আমি খাবো না, তাই তোমাদের হয়তো শেয়ার করতে পারছি না। একটা কথা কি, সুন্দরবনে এসে তোমরা এইটুকু গ্যারেন্টি আমি দেবো না যে বাঘ দেখতে পাবেই বা পাবে কিনা, তবে এইটুকু বলতে পারি যে প্রচুর পরিমাণে কিন্তু খাওয়ার পাবে, এবং খুব সুস্বাদু পরিমাণে খাওয়ার পাবে, এটুকু কিন্তু 100% গ্যারান্টি আছে। তো লাঞ্চ করার পরে এখন আমরা কোথায় এসেছি ভাই? ছড়খালিতে এসেছি। এখানে কি আছে? এটা হলো বেসিক্যালি ওই চিড়িয়াখানা বলতে পারে, অ্যানিমালস পার্ক। এখানে সাধারণত বাঘ বা অন্য পশু পাখি যারা একটু ট্রিটমেন্টের দরকার হয় তাদের এখানে ধরে আনা হয়। বাঘের ক্ষেত্রে এখানে ব্যাপারটা হলো ট্রিটমেন্ট করার পর তাদের যদি ফিট ফর জঙ্গল থাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, আর তারা যদি নট ফিট থাকে ওদের চিড়িয়াখানা দিয়ে দেওয়া হয়। তো এই হলো বেসিক্যালি ব্যাপার। তো দেখা যাক, চলো ভেতরে ঢুকে দেখি কি আছে। অনেকদিন পরে এরকম একটা কাঠের সাঁকো দেখছি, যার উপর থেকে এখন আমরা যাচ্ছি। বেশ ভালো লাগছে, কিন্তু অন্যরকম অনুভূতি। আচ্ছা, একটু আগে অমিত যে কথাটা বলছিল তোমাদের ভিডিওতে, সেটাই এখানে দেখো লেখাই আছে এখানে, যে রেস্কিউ অ্যান্ড রিলিজ। এইভাবে কি প্রসেসে কিন্তু আনা হয় টাইগারকে ধরে, তারপরে রিলিজ করে দেওয়া হয়। পুরো যে সার্কেলটা আছে পুরো সেটাই দেখানো হচ্ছে এখানে। কিন্তু বেশ কিছু নিয়মাবলী আছে, প্রচুর বড় একটা নিয়মাবলী। তো কি করবেন কি করবেন না সেগুলো সব লেখা আছে। আর এখানে টিকিট কাউন্টার আছে, মানে এখানে কিন্তু তোমার যারা যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে তোমরা আসো না কেন, সেটা কিন্তু এখানে টিকিট তোমাদের নিজস্ব পার্সোনাল কাটতে হবে 30 টাকা করে। এটা কিন্তু কোনো ট্রাভেল এজেন্সি কেটে দেবে না। আর এই হচ্ছে টিকিট। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর ঢোকার মুখেই বড় বড় দুটো নকল বাঘ আমরা দেখতে পাচ্ছি, যদিও দেখা যাক আসল বাঘ দেখতে পারি কিনা ভেতরে গিয়ে। ভালো ভিড় অলরেডি লক্ষ্য করা যাচ্ছে। এখানে ময়ূর দেখা যাচ্ছে, এই দেখো ময়ূর অনেকগুলো আছে, ভেতরে একটা আছে, এদিকে একটা আছে, অনেকগুলো ময়ূর এখানে কিন্তু আছে। এখানে কিন্তু ঈগল পাখি দেখা যাচ্ছে, এই দেখো ভেতরে ঈগল পাখি আছে। মাথাটা কিন্তু সাদা আর পুরোটা ব্রাউনিশ, পুরো কালারটা, বুঝেছো? এই হচ্ছে ঈগল পাখি, দারুণ ব্যাপার। ওই আরেকটা আছে দেখো, ওইখানে বসে আছে, দারুণ দারুণ। এখানে কুমিরও দেখতে পেলাম, এটা কিন্তু বিশাল বড় কুমিরটা, এটা অনেকটা বড়, এখানে শুয়ে আছে। এর থেকেও বড় হয়, এবং
কুমিরের কিন্তু এটা একটা টেকনিক, এরকম করে শুয়ে থাকে, সামনে গেলেই কিন্তু ও মোটামুটি বুঝে নেবে, যা করার করে দেবে, ঠিক আছে। আর এই মোটামুটি বোঝা যাচ্ছে এই জলে কিন্তু মোটামুটি কুমির কিন্তু আছে, তার মানে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলাম, ওই দিকে দেখো জাস্ট, ও ওইখানে কিন্তু শুয়ে পড়লো, ওই ঘর থেকে বেরোলো, বেরোনোর পরে রাজার মতো নামলো, রাজার মতো শুলো, অসাধারণ, দারুণ দারুণ। কিন্তু এগিয়ে গিয়ে আমাদের এদিকেই আসছে, আস্তে আস্তে এগিয়ে আসছে। ও সত্যি মানে চিড়িয়াখানায় বাঘ দেখার মজা আর এখানে বাঘ দেখার মজা দারুণ, মানে অন্য রকমের, নিজের মতন করে পাইচারি করছে। দেখতে পেয়েছিস কি? এখন যে কুমিরটা তোমরা দেখছো এটা কিন্তু এই জোনের সব থেকে বড় একটি কুমির, এবং কুমিরটা কিন্তু হাঁ করে আছে, এবং হাঁটা যদি তোমরা একটু ভালো করে নোটিস করো, একটা গোটা মানুষ কিন্তু এই মুখের ভেতর ঢুকে যেতে পারে, বিশাল বড়। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের যে আজকে ট্যুর প্যাকেজটা ছিল এবং যা যা দেখানোর কথা ছিল সবকিছু কিন্তু দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। কিন্তু এখান থেকে এখন আমাদের যেখানে মানে ছিলাম আমরা পাখিরালয়, সেখানে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে 6:30 7টা বেজে যাবে, তাই অনেকক্ষণের জার্নি। তো চলো দেখা যাক কি হয়। এখন মোটামুটি কিন্তু 5:30 বাজতে যায়, আর প্রায় বাইরেটা দেখো সন্ধে নেমে গেছে, আকাশটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। এইখানটা অনেক ফটোগ্রাফি হয়েছে, বাট এখন অলরেডি আমাদের চিকেন পকোড়া সার্ভ করা হয়ে গেছে আজকে, এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে। চলো শুরু করা যাক। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কনকনে ওয়েদার ঠান্ডা। তো চলো গরম গরম পকোড়া দিয়ে আজকে এই সন্ধ্যাবেলাটা এনজয় করা যাক। সুন্দরবন যাত্রার যে দ্বিতীয় দিনের অন্তিম ডিনার আমরা কিন্তু করছি, আর এখানে ডিনারে দিয়েছে ফ্রাইড রাইস আজকে এবং চিকেন কষা। তো চলো শুরু করা যাক, প্রচন্ড কিন্তু খিদে পেয়েছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন, আজকে ডে 3, আর আজকেই আমাদের সুন্দরবনের শেষ দিন। তাহলে এবার চলো তোমাদের ভ্রমণ সাথীর সাথে ঘুরতে আসার যে প্যাকেজটা সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। আমরা কিন্তু এখানে 2 রাত 3 দিন ছিলাম, তো এই 2 রাত 3 দিনের খরচ পড়লো 3,500 টাকা। এই 3,500 টাকার মধ্যে তোমরা যখন আসবে ট্রেন থেকে নামার পর সম্পূর্ণভাবে শেষ দিন পর্যন্ত পুরোপুরি দায়িত্ব কিন্তু ভ্রমণ সাথীর, এবং আমি কিন্তু স্ক্রিনে নাম্বারও দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব ভালো একটা ট্রাভেলার, খুব ভালো করে গাইড করে এবং খুব ভালো লেগেছে আমাদের, সত্যি বলছি খুব ভালো লেগেছে। ইভেন খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুর কোয়ালিটি একদম 1 নম্বর ছিল, খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে পাখিরালয় ঘাট, আর এখন মোটামুটি 8:30 মতো বাজে। অলরেডি আমরা এখান থেকে কিন্তু রওনা দেবো একটু পরেই, আর আমরা শুধু নয়, এই যতগুলো বোট দেখছো সবাই কিন্তু আস্তে আস্তে এবার বাড়ির পথে রওনা দেবে। তবে বাড়ি যাওয়ার আগে কিন্তু আজকে একটা ছোট ট্যুর হবে, সেই সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো। যদিও এই পুরো যদি জায়গাটা দেখো এখন বেশ জমজমাট লাগছে, অনেকে অনেক স্টেয়ার বোটে উঠছে, এবং আজকে কিন্তু বিশাল আকাশটা পরিষ্কার এবং প্রচুর রোদ কিন্তু উঠেছে আজকে চারিদিকে। চলো আজকে যাত্রা শুরু করা যাক। বোটে ওঠার সাথে সাথেই চলে এসছে কিন্তু সকালের ব্রেকফাস্ট, এবং এখানে আছে লুচি আর ছোলার ডাল। তো চলো শুরু করা যাক, আর ওদিকে কিন্তু শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। তৃতীয় দিনের যে প্রথম লোকেশন আমরা দেখতে এসেছি সেটা হচ্ছে বালি আইল্যান্ডের বিজয়নগরে লোকনাথ মন্দির। জাস্ট কিন্তু এই মুহূর্তে নামলাম, এখন দেখতে গেলে ঘড়িতে বাজে 9:30। চলো লোকনাথ মন্দির দর্শন করে আসি আজকে শেষ দিনে। আর এই লোকনাথ মন্দির যাওয়ার পথে যে রাস্তাটা সেটা কিন্তু বেশ সুন্দর রাস্তা, মানে গ্রাম্য যে পরিবেশ, মানে গ্রামের মতো রাস্তা, দুদিকে গাছপালা, সুন্দর উপরে একটা সুন্দর মানে নীল আকাশ, আর এদিকে হচ্ছে জল। তো খুব ভালো লাগছে জায়গাটা দেখতে, খুব ভালো। চলো। আর এখানে কিন্তু গ্রামের যারা এখানে বসবাসকারীরা তারা নিজেদের যে চাষের জিনিসপত্র এখানে বিক্রি টিক্রি করছেন। এখানে মধু আছে, সুন্দরবনের বিক্রি হচ্ছে, হ্যাঁ, তো মধু টধু একদম বিক্রি হচ্ছে এই রাস্তাটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি। আর পুরো জায়গাটা যদি দেখো, পুরো ধানের ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে জায়গাটা। ধান ক্ষেতের মাঝখান থেকে এরকম একটা হেঁটে যাচ্ছি মন্দিরের মধ্যে, খুব সুন্দর লাগছে, একটা মানে অন্য রকম কিন্তু ফিল দিচ্ছে, পুরো খুব সুন্দর। লোকনাথ বাবার মন্দির কিছুটা আশ্রম টাইপ অফ দেখতে লাগছে, কেননা এখানে বিভিন্ন রকমের মাটির ঘর, একদম যে প্রপার যে মাটির ঘর সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ঘরগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি যদি থাকা যায় খুব ঠান্ডা হয়। আর এই হচ্ছে বাবার মন্দিরের দিকটা। তো চলো একবার দর্শন করাই বাবাকে। আর এই হচ্ছে ভেতরে ঠাকুরের মূর্তিটা, তোমরা যদি দেখো এই হচ্ছে বাবা লোকনাথের মূর্তি। শেষ দিনের ট্রিপে আমরা অলরেডি লাঞ্চে দেখতে পাচ্ছি ভাত আছে, ডাল, আলু ভাজা অলরেডি খাওয়া হয়ে গেছে, এবং এখানে কাতলা মাছ এবং এখানকার অথেন্টিক একদম যে কাঁকড়া সেটা এখানে দেওয়া হয়েছে শেষ দিনে। এবং সাইজটা দেখেছো, বিশাল বড় সাইজের কিন্তু কাঁকড়া দেওয়া হয়েছে। চলো খেয়ে টেস্ট করা যাক এবার।
এখন চলে এসেছি লাঞ্চের পরে, মোটামুটি 1 ঘন্টা টাইম লাগলো সোনাখালী ঘাটে আসতে, মানে যেখান থেকে আমাদের ট্যুর শুরু হয়েছিল। 2 রাত 3 দিনের এই সুন্দরবনের শীতকালে ভ্রমণ অলরেডি কিন্তু শেষ হলো আজকে। এখন মোটামুটি 2টো বাজে। আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। তো খুব ভালো কাটলো এই সুন্দরবনের ট্রিপটা, এবং অনেক সবাই টুরিস্ট ছিল, সবার সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। গল্প করতে করতে কখন যে সবাই আপন হয়ে গেছিল মানে বোঝাই গেল না। যাই হোক, আর খাওয়া দাওয়া নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমাদের দেখিয়েছি। দুর্ধর্ষ কিন্তু রান্না বান্না ছিল। বাকি সুন্দরবনের ভ্রমণ যাত্রাও কিন্তু খুব ভালো ছিল। আশা করছি তোমাদের এই ভ্রমণ সাথীর সাথে যদি ট্যুর করো, অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর মাঝে মাঝেও নাম্বার দিয়ে দিয়েছি। অবশ্যই যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিতে পারো। যে দাম আছে, যে ওগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই প্যাকেজ অনুযায়ী তোমার আপ ডাউন হতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু ভ্রমণ সাথীর সাথে কথা বলে নিও। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক। দেখা হচ্ছে আবারও কোনো একটা ভ্রমণে তোমাদের সাথে।